দেখি, মহারাজকে আরেকবার ভালো করে বুঝিয়ে বলতে হবে যে ওই মন্ত্রী যা বলছে তাতে যেন মহারাজ কান না দেন। আরে, মন্ত্রী বেটা দেখছি এখানে কি যেন একটা বলছে মহারাজকে। আমাকে আড়াল থেকে সব শুনতে হবে। এই নাও মন্ত্রী, এখানে 500 মোহর আছে, তুমি কিন্তু বুঝে শুনে বাজার ঘাট করো। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি বুঝে শুনে সব আয়োজন করে নেব। হ্যাঁ হ্যাঁ, লাগবে আরো দেব, কিন্তু দেখো বাবার পুজোয় যেন কোনো ত্রুটি না হয়। আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন মহারাজ, কোনো ত্রুটি হবে না। বেশ বেশ, যাও যাও, তাহলে সব আয়োজন শুরু করে দাও। আজ্ঞে মহারাজ। আহা, কি আনন্দ, কি আনন্দ! ওহ, 500 মোহর পেয়ে গেছি। এইবার পুজোর বাজার করব অল্প অল্প, আর মহারাজকে ফর্দ দেবো এত বড় বড়। তারপর মনের মতো করে এই অর্থ পকেটে গুছিয়ে নিতে হবে। আহ 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 আহ। একদিকে শিব মূর্তির সামনে রাখা প্রণামী বাক্স, আর অন্যদিকে মহারাজের মোহর। আমার যা বুদ্ধি খুলেছে না, নিজেকে বাহবা দিতে ইচ্ছা করছে। আচ্ছা, তবে এই ব্যাপার, প্রণামীর বাক্স আর মোহর। তাহলে মন্ত্রী, এটাই তোমার আসল মতলব? হ্যাঁ, ভেবেছিলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু মন্ত্রী, এই গোপালের চোখ এড়ানো এত সহজ নয়। তুমি যদি হও বুনো ওল, আমিও বাঘা তেঁতুল। মহারাজ, আসবো? আরে গোপাল, তুমি এসো এসো এসো, ভেতরে এসো। বলো গোপাল, বলো। মহারাজ, অনেক আয়োজন, পুজোর বাজার, তারপর ভোগের বাজার। মন্ত্রী মশাই কি একা হাতে সামলাতে পারবেন মহারাজ? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা তো আমি একেবারে ভেবেই দেখিনি, কিন্তু কাকে আর দায়িত্ব দেবো বলো তো, মানে কে নেবে? কেন মহারাজ, আমি আছি কি করতে? হ্যাঁ, তুমি দায়িত্ব নেবে? বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালোই হলো। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি মন্ত্রীকে ডেকে পাঠাচ্ছি। ওই, কে আছিস? আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে এক্ষুনি ডেকে আন। আজ্ঞে মহারাজ। আমাকে ডেকেছিলেন মহারাজ? ওই তো মন্ত্রী চলে এসেছে। এসো এসো মন্ত্রী, ভেতরে এসো। টিকুটা আবার এখানে কেন, কে জানে? এই যে মন্ত্রী, বাবার পুজোর সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছো, তো তোমার তো খুব চাপ হয়ে যাবে মন্ত্রী। হ্যাঁ, সে একটু হবে মহারাজ, কিন্তু আমি সব সামলে নেব। না 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 মন্ত্রী, তোমাকে একা এত দায়িত্ব নিতে হবে না, গোপাল তোমাকে সাহায্য করবে সব কাজে। হ্যাঁ, গোপাল? জানতাম এই টেকোটা ঠিক আমার পরিকল্পনায় বাধা দেবে। হ্যাঁ গোপাল, গোপাল থাকলে তোমার কাছে কত সুবিধে হবে বলো তো, দুজনে মিলে সবটা গুছিয়ে করে নিতে পারবে। মহারাজ একেবারে ঠিক কথা বলেছেন, কি তাই না মন্ত্রী মশাই? এইবার মন্ত্রী জব্দ হবে। তাহলে মন্ত্রী মশাই, পুজোর জিনিস কিনতে কবে বাজারে যাবেন? কাল বাদে পরশু তো পুজো। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে তো আর সময় নেই, সব তো আবার দেখে শুনে করতে হবে। তোমরা বরং আজকে বিকেলে বাজারে চলে যাও, কেমন? আচ্ছা মহারাজ। যেমন আপনার ইচ্ছে মহারাজ। তাহলে মন্ত্রী মশাই, আমি বিকেল বিকেল আপনার বাড়িতে চলে যাব, আপনি আমার জন্য অপেক্ষা করবেন, কেমন? হ্যাঁ হ্যাঁ গোপাল, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওই গোপাল ব্যাটা আসার আগেই আমাকে মানে মানে কেটে পড়তে হবে। গিন্নি, আমি আসি বুঝলে, মন্ত্রী মশাই আবার আমার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দুকা দুকা। আরে গোপাল দাদু যে,
কোথায় যাচ্ছো? রাজবাড়ির পুজোর বাজার করতে মন্ত্রী মশাইয়ের সাথে। তা তোরা সব কোথায় গিয়েছিলি? আরে আমরাও তো বাজারে গিয়েছিলাম এই চুম্বকটা কিনতে। চুম্বক? হ্যাঁ, বাজারে একটা বড় চুম্বকের দোকান এসেছে। অনেক রকমের চুম্বক পাওয়া যাচ্ছে। এই দেখো, আমরাও কিনেছি। বেশ বেশ। কিন্তু দাদু, তুমি তো বললে তুমি মন্ত্রী মশাইয়ের সাথে যাবে, হ্যাঁ, কিন্তু আমরা তো দেখলাম মন্ত্রী মশাই ওই বটা ঘটাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। হ্যাঁ, মন্ত্রী বটা ঘটাকে নিয়ে বাজারে গিয়েছে। হ্যাঁ দাদু, খুব তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল। বটে। মন্ত্রী বেটা, তুমি আমাকে বোকা বানাবে ভেবেছো, হ্যাঁ? কিন্তু সেই ইচ্ছা তো তোমার কোনো দিনও পূর্ণ হবে না মন্ত্রী। ঠিক আছে, আমি যাই এখন, বুঝলি? পরে তোদের সাথে কথা হবে। আচ্ছা দাদু। আহা মন্ত্রী মশাই, এত তাড়াহুড়ো করছেন কেন? আরে ওই পেটমোটা গোপালটা আসার আগেই আমাদের সব বাজার করে নিতে হবে। ও আসলে ওই 500 মোহর থেকে এক কানা করিও বাঁচাতে পারবো না। নে ওই টেকোটা আসার আগে সব বাজার ঘেট করে নিয়ে যা মোহর বাঁচে সব ভাগ বাটোয়ারা করে নি। ওটি তো হচ্ছে না মন্ত্রী মশাই, আমি যে চলে এসেছি। কি মন্ত্রী মশাই, আমাকে ছেড়েই বাজারে চলে এলেন? যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। হ্যাঁ, কিছু বললেন? না গোপাল, আসলে আমি ভাবলাম তুমি ধীরে সুস্থে আসবে। আমি ততক্ষণে এইদিকে কিছুটা বাজার হলেও তো এগিয়ে নিতে পারতাম। আর বটা ঘটা তো আছে, তুমি না হয় বাড়ি যাও গোপাল, একটু বিশ্রাম কর, আমরা 3 জন মিলে করে নেব। বেকার ভিড় বাড়িয়ে তো লাভ নেই, কি বলো? যদি হও সুজন, তেঁতুল পাতায় নজন। আমার কোনো অসুবিধে হবে না মন্ত্রী মশাই, আমি আপনাদের সাথেই থাকবো। ও, তাহলে তুমি যাবে না? না মন্ত্রী মশাই, না মানে বিশ্রাম নিতে পার, এই আর। ওসব আমি পরে নেব। চলুন চলুন। হ্যাঁ চলো, আর কি। তাহলে বাজার শেষ। তাহলে কত মোহর বাঁচলো মন্ত্রী মশাই? 140টা মোহর। হ্যাঁ, 140টা মোহর আপনি আপনার কাছে রেখে দিন। কাল মহারাজকে ফেরত দিয়ে দেবেন, কেমন? হ্যাঁ গোপাল। বাজার শেষ। মন্ত্রী মশাইকে এক মোহরও এদিক ওদিক করতে দিইনি। এবার শুধু পড়ে থাকলো মহাদেবের মূর্তিটা। ওই গো, এসো, খাবে এসো। কি তখন থেকে মিন মিন করছো? হ্যাঁ, মিনমিন কি আর সাধে করছে গিন্নি? ওই অষ্টধাতুর শিব মূর্তিটা রাজবাড়িতে নিয়ে যাওয়া থেকে যে কি করে আটকাবো সেটাই ভাবছি। কি গিন্নি, রুই মাছের মাথা? হ্যাঁ, রুই মাছের মাথা ওই নাতি নাতনিরা এসেছিল, ওদের দিয়ে আনিয়েছি। এত চিন্তা ভাবনা করছো, একটু রুই মাছের মাথা খেলে বুদ্ধিটা আরো তাড়াতাড়ি খুলবে। হ্যাঁ, বাহ, বেশ বেশ ভালো করেছো। কিন্তু ওই নাতি নাতনিদের একটু মাছ খেতে দিয়েছো তো? ও সব তোমাকে বলতে হবে না, আমি সবাইকে মাছ ভাজা দিয়েছি। হ্যাঁ, এই বলি ওরা আবার কি চুম্বক না কি জানো একটা কিনেছে। ও বাবা গো, ওটা লোহাতে যেই লাগাচ্ছে অমনি আটকে যাচ্ছে। হ্যাঁ, খুব মজার জিনিস জানো। চুম্বক? হ্যাঁ, চুম্বক পেয়েছি গিন্নি। কি পেয়েছো? গিন্নি, এমন একটা উপায় পেয়েছি যাতে তোমরা গ্রামের মেয়ে বউরা শিবের মাথায় জল ঢালতে পারো। পেয়েছো? যাক বাবা, বলি বাবাই তোমাকে পথ দেখিয়েছেন। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ। হ্যাঁ, ওই ভোলেনাথের নামে আমাকে আরো দুটো মাছ ভাজা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দি দি দি।
তাহলে সব বুঝে গিয়েছিস তো? একেবারে জলের মতন। তাহলে তোরা আজকে রাতে একেবারে ঠিক সময়ে চুম্বকটা কিনে চলে আসিস বট গাছের নিচে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, সব হয়ে যাবে। আচ্ছা, তোরা বেশ কিছুটা ধূত্র ফল আনতে পারবি? আরে পারবো না কেন? এখন তো শিবরাত্রির সময়, সব ধূত্র গাছে থোকা থোকা ধূত্র ফল থাকে, কিন্তু ধূত্র ফলে তো অনেক কাঁটা থাকে দাদু। হ্যাঁ, সেই জন্যই তো আনতে বলছি, একেবারে কাঁটা দিয়ে কাঁটা তুলবো। কিরে, চুম্বক এনেছিস? এই নাও দাদু, দুটো বড় বড় চুম্বক। আর ধূত্র ফল? এই যে দাদু। ব্যাস, এইবার তোরা ওই প্রণামী বাক্সের থেকে সব অর্থ বের করে নিয়ে এক জায়গায় রাখ, আর ওই বাক্সে ধূত্র ফলগুলো ঢুকিয়ে দে। তারপর প্রণামী বাক্সের মুখটা ভালো করে আটকে দিবি, যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে ওর মধ্যে ধূত্র ফল আছে। তোরা এটা কর, আর আমি এই দিকে আমার কাজটা সারি। আচ্ছা দাদু। আস্তে আস্তে। জয় বাবা, দোষ নিও না বাবা, রাজ্যের সবার কথা মাথায় রেখে আমাকে এই কাজটুকু করতে হচ্ছে। এই গুটে পুঁটি, সবাই এদিকে আয়, মূর্তিটা ধর, আমি চুম্বকটা লাগিয়ে দিই। ইয়া! নে, এবার আস্তে করে মূর্তিটা রেখে দে। এবার কারো ক্ষমতা নেই এই মূর্তিটা এখান থেকে সরাবার। উফ দাদু, তোমার যা বুদ্ধি। আর যা অর্থ বেরিয়েছে প্রণামী বাক্স থেকে ওটা আমাকে দে। কাল মহাদেব দেখাবে তার আসল খেল। যাও যাও, তাহলে সব আয়োজন শুরু করে দাও। হ্যাঁ মহারাজ, এই যাও। আহ, পারবো না। এ কি মন্ত্রী, কি হলো কি? মহারাজ, কেবল তো শুরু হলো। এই এই তোমরা দুজন যাও। না মন্ত্রী মশাই, না, এ কাজ আমাদের দ্বারা হবে না। না 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 না, এ কাজ আমরা করতে পারবো না। এ কি মন্ত্রী, এরা কি বলে? আরে মূর্তি ছাড়া পুজো হবে কেমন করে? না না মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি দেখছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওহ না মহারাজ, না, সত্যি সত্যি, ওহ। তাহলে এখন কি করব? তাহলে আর কি, তখন এখানেই পুজোটা আয়োজন করা হোক মহারাজ। কি বলো সবাই? হ্যাঁ, এখানেই পুজো হোক, এখানেই পুজো হোক। হ্যাঁ, এখানেই পুজো হোক। হ্যাঁ, আর তো কিছু করার নেই, এখানেই হোক তবে। নাও, এইবার সবাই এক এক করে মহাদেবের মাথায় জল ঢালো। আচ্ছা পুরোহিত মশাই, চলো চলো, এসো সবাই এসো, বাবার মাথায় জল ঢালতে এসো। এই মহারানী, আপনি আগে বাবার মাথায় জল দিন। আচ্ছা। যাক, সবার মনের ইচ্ছেই বাবা পূরণ করলেন। সবাই মন ভরে বাবার মাথায় জল ঢালতে পারলো। হ্যাঁ মহারাজ, সবই বাবার ইচ্ছে। জয় বাবা ভোলানাথের জয়। আচ্ছা মহারাজ, কাল বাজারে 140 মোহর বেচেছে, ওটা মন্ত্রীমশাই আপনাকে দিয়েছে? কই না তো। হ্যাঁ, ইয়ে মানে এই তো দিচ্ছি মহারাজ। আচ্ছা বেশ, তাহলে চলো, ওইদিকে তো প্রসাদ খাওয়া শুরু হয়ে গিয়েছে, আমরাও তাহলে বসে পড়ি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন, পুটিদের বাড়িতে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, চলুন চলুন। এই তোমরা সব চলো চলো চলো, প্রসাদ খেয়ে নেবে, চলো। হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ, চলো। মন্ত্রীমশাই চলুন। হ্যাঁ গোপাল, যাচ্ছি, তুমি যাও।
মোহর হাতাতে পারিনি এই টেকোটার জন্য, কিন্তু প্রণামীর বাক্সটা হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, কেউ নেই, এই ফাঁকেই কাজটা সেরে নিতে হবে। ও ওরে বাবা রে, ও ও ওরে বাবা রে, হাতটা বেরোচ্ছে না, ও আমার হাত বেরোচ্ছে না, ও ওরে বাবা রে, কি কাটা, ও আমার হাত, আমার হাত। আর বেরও হবে না। কি এইসব কি মন্ত্রী, তোমার হাত কিভাবে ওই বাক্সে ঢুকলো? মহারাজ, প্রণামীর বাক্সে কেন হাত ঢোকে বুঝতে পারছেন না? তার মানে মন্ত্রী, তুমি প্রণামী বাক্স থেকে অর্থ চুরি করছো? এত বড় সাহস! মানে মহারাজ, আরে মানে করে লাভ নেই মন্ত্রী মশাই। মহারাজ সব বুঝে গিয়েছেন, আর আমি অনেক আগেই বুঝে গিয়েছি। তাই ওই প্রণামীর বাক্সে অর্থ সরিয়ে ওর মধ্যে ধূত্র ফল রেখে দিয়েছি। এই নিন মহারাজ সেই অর্থ। মহারাজ, আমার হাত, আমার হাত। হাত, তোমার ওই হাত আমি বেহাত করে দেব। যতক্ষণ না নিজে বের করতে পারছো ততক্ষণ এইভাবেই থাকো। মহারাজ, ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আর হবে না মহারাজ, আর হবে না, আর কখনো হবে না। কি মন্ত্রী মশাই, কেমন লাগছে? তোমাকে আমি দেখে নেব গোপাল, দেখে নেব, তোমাকে আমি দেখে নেব। যা দেখার বাবা মহাদেবী দেখবেন। জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়। তুমি তো জানোই যে তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমি বেশ কয়েকদিন তোমাদের ওই রাজপণ্ডিত মশাইয়ের কাছে পড়তে পাঠশালা গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু ওই পণ্ডিত এত রাগী, তার উপর ফাঁকিবাজ, ও কারণে বকা ঝকা করতো। তাই দুদিন যাবার পর আর যাইনি। হ্যাঁ, তাই পড়াশোনাটা আর করা হয়নি গো। কিন্তু এখন মনে হয় পড়াশোনাটা করলে হয়তো ভালো হতো। হ্যাঁ, কেন কি করতে পড়াশোনা করে? তোমার ঘটে যা বুদ্ধি, ওই পড়াশোনা করেও কিছু হতো না। আমাকে দেখো, মহারাজ আমাকে ছাড়া কিছুই বোঝেন না। আমি পড়াশোনা জানলে দেখিয়ে দিতাম, কৃষ্ণনগরের সেরা বুদ্ধিমতী হতে পারতাম। হ্যাঁ, ও তাই নাকি? ঠিক আছে, ঠিক আছে, তুমিও তোমার মতন আরো কয়েকজনকে জোগাড় করো। আমি মহারাজকে বলে দেখি কিছু করা যায় নাকি। পণ্ডিত এরকম ফাঁকিবাজ হলে তো খুবই মুশকিল। দেখি পণ্ডিতের ফাঁকিবাজি ঘোচাতে হবে এবার। সত্যি সত্যি তুমি আমার পড়াশোনার ব্যবস্থা করবে? হ্যাঁ, কিন্তু তার আগে আরো কিছু লোকজনকে জড়ো করো যারা তোমার মতন ওই পড়াশোনা শিখতে চায়। আমি এই যাব আর এই আসবো, সবাইকে বলে। হ্যাঁ, এখন মানে এখন বের হলে বাকি রান্না বান্না কি করবে? হ্যাঁ, সব সবজি তো কুটে রান্নাঘরে ফেলে রেখেছো, শুধু ওই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। এই তো সবাইকে বলে আমি এই যাব আর এই আসবো। হ্যাঁ, ও বাবা, এ তো পড়াশোনার কথা শুনে এখনই এরকম, এরপর পড়াশোনা করে তো তোমাকে পাত্তাই দেবে না। আরে বাবা, ভাত আছে, মাছ আছে, এই সবজি বানাতে কত আর সময় লাগবে বলো? আঁচ নিভে গেলে এই তুমি না হয় উনুনে আঁচ দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ দিও। রাত সভায় যেতে হবে, এখনই যত ঝামেলা, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। গোপাল দাদা, আমরা সবাই পড়াশোনা করতে চাই, নইলে সবাই আমাদের পথে ঘাটে ঠকিয়ে দেবে। দেখো গোপাল দাদা, আমি এতদিন দোকান চালাচ্ছি, কে কখন আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে মিষ্টি নিয়ে চলে যাবে বুঝতেও পারবো না। তাই তাই আমিও
পাঠশালায় পড়তে চাই। গোপাল দাদা, আমি তো অন্যের জমিতে চাষ করি, মালিক কখন আমাকে হিসেবে কম পয়সা দেয়, কখনো বেশি দেয়, বুঝতেই পারি না। আমি পড়তে চাই। বাহ, তুমি তো বেশ করিতকর্মা দেখছি, অনেককেই তো জোগাড় করে ফেলেছো। না তো কি, তোমার সাথে থেকে থেকে সঙ্গ দোষে আমি অনেক কিছুই শিখেছি। হ্যাঁ, এবারে পড়াশোনাটা করে আরো শিখবো। ঠিক আছে, আমি এক্ষুনি রাজসভায় যাচ্ছি, মহারাজকে গিয়ে বলছি যাতে উনি তোমাদের সকলের পড়াশোনার একটা ব্যবস্থা করে দেন। কি সবাই খুশি তো? খুব খুশি। মহারাজ, আজকে কিন্তু একটা বিহিত করতেই হবে। হবার জন্য এক আইন হওয়া দরকার। গোপাল রোজ রোজ দেরি করে আসবে আর আপনি কিছু বলবেন না, এটা চলতে পারে না। হ্যাঁ মহারাজ, গ্রহের চাকা ঘুরছে কিন্তু গোপালের পা যেন রাজসভার দিকে আসতেই চায় না। আর অপেক্ষা করতে হবে না, আমি চলে এসেছি, আপনাদের অপেক্ষার অবসান। না 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 গোপাল, এটা কিন্তু একেবারে উচিত নয়। তুমি রোজ রোজ দেরি করে রাজসভায় ঢুকছো, সবাই তোমার নামে নিন্দে করছে, ছিছি করছে। মহারাজ, গোপালের পায়ে বেড়ি লাগিয়ে দিন না, রাজসভা থেকে যেতেও পারবে না, দেরি করে আসতেও পারবে না। রোজ রোজ গোপাল করে রাজসভায় আসতে দেরি, তাই এবার পড়ানো উচিত গোপালের পায়ে বেড়ি। অত হাসার মতন কিছু হয়নি মহারাজ, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। একটা ছোটখাটো বৈঠক সেরে তারপরে রাজসভায় এলাম মহারাজ। বৈঠক? কিসের বৈঠক? আমাদের বাড়িতে একটু আগে ওই পুটির বাবা, মা, ভোলা অনেকে এসেছিল মহারাজ। আমার গিন্নি পড়াশোনা করতে চায়, শিখতে চায়, আর তার সাথে ওরাও। বাহ বাহ বাহ, পড়তে চায় তো বেশ ভালো, তা পড়ুক না পড়ুক। তাই মহারাজ, আপনি যদি ওদের পড়াশোনার বন্দোবস্ত করে দেন তাহলে খুব ভালো হয়। বেশ বেশ, রাজপণ্ডিত বলুন মহারাজ। শোনো, রাজসভা শেষ হলে তুমি আমার ঘরে আসবে, তোমার সাথে এই বিষয়ে আমি আলোচনা করব। যথা আজ্ঞা মহারাজ। এমনিতেই কয়েকটা দামাল ছেলে মেয়েকে সামলাতে আমি পাগল হয়ে যাচ্ছি, তার উপর আবার নতুন ঝামেলা। মহারাজ, সব কিছুই তো হলো, কিন্তু গোপালের শাস্তির ব্যাপারটা। রাখো তো তোমার শাস্তি। গোপাল এত ভালো একটা প্রস্তাব নিয়ে এসেছে, এখন এটা নিয়ে ভাবো। বাবা রে বাবা, তোল্লাই দিয়ে দিয়ে মহারাজ গোপালকে একবারে তাল গাছে তুলে দিয়েছে। তাহলে আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো। পণ্ডিত, তোমার তো আবার এখন পাঠশালায় যেতে হবে। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, তাহলে তুমি বরং পাঠশালাতেই যাও। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? হয়েছে কি, চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো কেন? আর কোনো চিন্তা নেই গিন্নি, মহারাজ রাজি হয়ে গেছেন। আজকেই পণ্ডিত মশাইকে ডেকে পাঠাচ্ছেন রাজবাড়িতে, তারপর তোমাদের সকলের পড়াশোনার ব্যাপারটা নিয়ে পাকা কথা হয়ে যাবে। বাহ, বেশ বেশ। বুঝলে গিন্নি, বেশ গরম পড়েছে, এইটুকু রাস্তা আসতেই টাকটা একেবারে ফেটে যাওয়ার জোগাড়। ঠিক আছে, তাহলে আর কাজ করো দেখি, বাজার থেকে খুব করে গোটা চারে পাতি লেবু নিয়ে এসো, এই তোমার জন্য শরবত করে দেব। না 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 না, এই তো রোদ থেকে এলাম, আবার রোদের মধ্যে বাজারে যেতে পারবো না গিন্নি। তোমার ওই সাধের ছাতাটা নিয়ে যাও। ছাতা কিসের জন্য আছে? বিশ্রাম করার জন্য। বাপরে বাপ, তোমার সাথে কথাই আমি পারবো না, যাচ্ছি যাচ্ছি। এই কিরে,
তোরা পাঠশালায় পড়াশোনা না করে এই রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস কেন? আমরা পড়াশোনা করেই ফিরছি দাদু, আমাদের পণ্ডিত মশাই ছুটি দিয়ে দিল। হ্যাঁ, বলিস কি রে? এত তাড়াতাড়ি ছুটি? মিথ্যে কথা বলছিস না তো? না না দাদু, কি যে বলো, আমরা তোমাকে মিথ্যে কথা কেন বলতে যাব? দাদু, তুমি একটা কথা জানো? কি কথা? জানো দাদু, আমাদের পণ্ডিত মশাই রোজ এই সময় ছুটি দিয়ে দেন। সে কি রে? এ তো রীতিমতো ফাঁকিবাজি। না, ব্যাপারটা অনুসন্ধান করে দেখতে হচ্ছে তো। গিনি, গিনি, এত চেঁচাচ্ছ কেন? পুরো কৃষ্ণনগরে সবাই তোমার হাঁক ডাক শুনতে পাবে। এই নাও বাজারের থলেটা ধরো, আর যা খবর নিয়ে এসেছি না। কি খবর গো? বলো বলো বলো, শুনি শুনি। মহারাজ রাজি হয়েছেন, পণ্ডিত মশাইয়ের সাথে আলোচনা করবেন তোমাদের পড়াশোনা করার ব্যাপারটা নিয়ে। ও কি মজা! এরপর তাহলে আমাকেও কেউ আর ঠকাতে পারবে না। আমিও লেখাপড়া করে তোমাদের মতো বুদ্ধিমান হব। হুম, ওটা বুদ্ধিমতী হবে। ও ও যাই হোক, হব তো। ঠিক আছে, তাড়াতাড়ি খেতে দাও তো। আমাকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, বুঝলে? কি ব্যাপার? দেখো, একটা সময় তুমি এই পণ্ডিতের রাগ আর ফাঁকিবাজির জন্য পড়াশোনা করতে পারোনি। এখন যেন তোমাদের পড়াশোনায় কোনো ঘাটতি না হয়, সেটা দেখতে হবে তো। ও তাই বলো? ও গিন্নি, খুব খিদে পেয়ে গেছে গো, এখন একটু খেতে দাও দেখি। ও হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, বসো, আমি দিচ্ছি। তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়। এই, অনেক পড়াশোনা হয়েছে। আমরা রোজ তোতা পাখির মতো অকারণে বকে যাই, আর পণ্ডিত মশাই তো ঘুমিয়ে থাকেন। ঠিক বলেছিস। ঠিক আছে, চল তাহলে আমরা বাইরে গিয়ে খেলি। না না, পণ্ডিত মশাই জেগে গেলে মুশকিল হবে, তার চেয়ে বরং এখানেই গুনগুন কর। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি যদি মহারাজকে এই কথাগুলো বলি, তাহলে মহারাজ বিশ্বাস করবেন না। কিন্তু যে করেই হোক মহারাজকে ব্যাপারটা তো দেখাতে হবে। এই ফাঁকিবাজ পণ্ডিতকে জব্দ করতেই হবে, নইলে সবার ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। আরে গোপালজি, বলো বলো বলো। মহারাজ, একটা কথা বলতে এলাম। এই বলোই না, বলো। বলছি, আপনি আমাদের পণ্ডিত মশাইকে ওই কথাটা বলেছেন তো? হ্যাঁ, বলেছি বই কি, আর পণ্ডিতকে রাজিও করেছি। ওই আগামী পরশুদিন থেকে তোমার বউ আর অন্য ইচ্ছুক মহিলাদের আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। তবে আমি বলি কি, শুভ কাজে দেরি করে কি লাভ আছে মহারাজ? কাল থেকেই যাক না ওরা। হ্যাঁ, আগামীকাল থেকে? ঠিক আছে, কিন্তু পণ্ডিতকে তো কথাটা বলতে হবে। থাক না মহারাজ, উনি তো কাল আসবেন পাঠশালায়, একেবারে আপনি আমাদের সাথে গিয়ে দেখে নেবেন, মানে মনের কথা বলে নেবেন সব। ঠিক আছে বাবা, তবে তাই হোক। তুমি সবাইকে নিয়ে সকালবেলায় পাঠশালায় চলে এসো, আমিও চলে যাব, আর তখনই না হয় একেবারে পণ্ডিতকেও বলে দেবো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। পণ্ডিত মশাই, এবার তো খেলা শুরু হলো। আপনার ফাঁকিবাজি এবার একেবারে ঘুঁচে যাবে। কি পাঠশালার একই দশা, বাচ্চারা তো যে যার মতন খেলছে। মহারাজ, পণ্ডিত মশাইয়ের অলসতায় পাঠশালা এখন পাঠ খেলা হয়ে গেছে। বটে, আমি খেলা ঘোচাচ্ছি। পণ্ডিত, পণ্ডিত, ওঠো, ওঠো বলছি। গো, এই দিনে পণ্ডিত মশাই কেমন নাক ডাকছে? বাবা গো বাবা! মহারাজ, পণ্ডিত মশাইকে ডাকার ব্যবস্থা আমরা করছি। হ্যাঁ, তাই কর, আমিও কিছু সাহায্য করছি। এবার পণ্ডিত বুঝবে খেলা। মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, আমি। দেখলেন মহারাজ, এই কারণে আমি পণ্ডিত মশাইকে আগে থেকে জানিয়ে আসতে বারণ করেছিলাম।
ঠিকই করেছো গোপাল, নইলে পণ্ডিতের এই ফাঁকিবাজি আমি চাক্ষুষ দেখতে পেতাম না। একে এবার সরিয়ে মনে হচ্ছে নতুন পণ্ডিত আনতে হবে। ও মহারাজ, ও মহারাজ, আপনি আমার মা বাপ এরকম করবেন না, মরে যাব। শোনো, তুমি অনেক দিন ধরেই ফাঁকিবাজি করছো। মাঝে মাঝে আমার কানেও আসে, কিন্তু আমি অত গায়ে মাখিনি। এবার যখন মহারাজ একেবারে বুঝেই গেলেন, তখন পণ্ডিতকে উপযুক্ত শাস্তিটা দিয়েই দিন। ও মহারাজ, আমাকে কি শাস্তি দেবেন? শোনো পণ্ডিত, আজকে থেকে তোমার কাছে এই নারীরা পড়বে। তারা ছোটবেলা উপযুক্ত শিক্ষা পায়নি বলে আজকে সমাজে অনেক জায়গায় ঠকে যায়। তাই এবার তোমার দায়িত্ব হচ্ছে বাচ্চাদের পাশাপাশি এদেরকেও ভালোভাবে পড়ানো। শুধু পুঁথিগত শিক্ষা নয়, তার সাথে সামাজিক শিক্ষায়ও যেন সবাই শিক্ষিত হয়ে উঠতে পারে। যথাজ্ঞা মহারাজ, আপনি যেরকম করবেন সেরকমই হবে। ওমা, তুমিও আমাদের সঙ্গে পড়বে? হ্যাঁ রে মা, আমরা তোদের সাথে পড়াশোনা করব। তুমিও আমাদের সাথে পড়বে দিদা? হ্যাঁ, আমিও পড়বো। হ্যাঁ, তারপরে সবার মধ্যে প্রতিযোগিতা হবে। হ্যাঁ, তবে প্রতিযোগিতা নয়, মূল্যায়ন। শোনো পণ্ডিত, বলুন মহারাজ। আমি 1 মাস পরে তোমার বিদ্যার্থীদের একটা পরীক্ষা নেব। কেউ যদি কিচ্ছু না বলতে পারে, তাহলে সেদিনই তোমার শেষ দিন। পড়াশোনা শেখানোর নামে আমি তোমার ঘুচিয়ে দেব। আর তোমরাও সবাই শোনো, ওই মূল্যায়নে যে প্রথম হবে তাকে আমি কৃষ্ণনগরের সেরা বিদ্যার্থী পুরস্কারে ভূষিত করব। আর সাথে উপহার হিসেবে পাবে 200 মোহর। যথাজ্ঞা মহারাজ। তাহলে তোমরা পড়াশোনা শুরু করে দাও, আর আমরা এগোই। হ্যাঁ মহারাজ, চলুন। বুঝলে, এবার আমাদের একটা পাকা বাড়ি করা উচিত। হ্যাঁ, ওরে বাবা, পাকা বাড়ি? সে তো অনেক খরচ গো গিন্নি। আমি জানি তোমার 1 মাসের বেতন দিয়ে হবে না, কিন্তু তুমি যদি প্রত্যেক মাসে বেতন পাওয়ার সাথে সাথে এই কিছু কিছু করে ইট সুরকি কিনে রাখো, তাহলে কয়েক বছরের মধ্যেই আমাদের পাকা বাড়ি বানানো হয়ে যাবে। হ্যাঁ, বাহ, এই বুদ্ধিটা তো তুমি ভালোই দিয়েছো গিন্নি। আর হ্যাঁ শোনো, কালকে না পাকা রুই মাছ কিনবো, আমাকে সকালে কিছু পয়সা দিয়ে রেখো তো। না না, আমি বাজার থেকে এনে দেবো, তোমাকে ওই মাছওয়ালা ঠকিয়ে দেবে, বুঝলে? আর ঠকাতে পারবে না, আমি যোগ বিয়োগ গুণ ভাগ সব শিখে নিয়েছি। শুধু এইটুকু জানলে তো হবে না গিন্নি, এর সাথে তোমাকে নামটাও জানতে হবে। ওটাও তো শিখেছি। 1 থেকে 10 অব্দি একদম ঝরঝরে মুখস্থ। কালকে আমি না এই 11 থেকে 20 মুখস্থ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো তো 7 9 কত হয়? এই 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। বাবা, আমি আর আগের মতো বোকা নেই। হ্যাঁ, এই শোনো শোনো, সকালে যেন না চাইতে এই পয়সাটা আমার হাতে এসে যায়। হ্যাঁ, গিন্নি, তোমার এই উন্নতি দেখে এত খুশি হয়েছি না যে কি বলবো। তোমাকে তোমাকে আরো বেশি করে ভালোবাসতে ইচ্ছে করছে গিন্নি। ও মা গো, পুরো বয়সে ভীম রতি। হ্যাঁ, এই যাও তো যাও। যা হয়ে গেল। আজ আমার শিক্ষার 1 মাস হয়েছে। আজকে তাই মহারাজ সকলের একটা মৌখিক পরীক্ষা নেবেন। এবার আমি দেখতে চাই পণ্ডিত তোমাদের মনোযোগ দিয়ে পড়িয়েছে না আগের মতোই ফাঁকিবাজি করেছে। মহারাজ, আমি আমার বিদ্যার্থীদের এমন ভাবে তৈরি করেছি সবাই এখন খুব বুদ্ধিমান ও বুদ্ধিমতী। আপনি পরীক্ষা করে দেখুন। আমাদের এই কৃষ্ণনগরের সবচেয়ে বুদ্ধিমান লোক হলো গোপাল, তাই গোপালই প্রশ্ন করো। আমিও মাঝে মাঝে প্রশ্ন করব। হ্যাঁ, সে কি?
আমি? হ্যাঁ তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলতো গুলটে, একটা গাছের ডালে দুটো পাখি ছিল, আরো 5টা পাখি এসে বসলো, এখন ওই গাছে মোট কটা পাখি আছে? খুব সোজা, 2 যোগ 5 মোট 7টা পাখি আছে। সঠিক উত্তর। আচ্ছা এবার ফোড়া বলো তো, ওই ডালে 7টা পাখির মধ্যে একটা পাখিকে উদ্দেশ্য করে একটা বাঁদর একটা আম ছুঁড়ে মারলে গাছে কটা পাখি থাকবে? খুব সোজা, 6টা পাখি থাকবে। ভুল হয়ে গেল। মহারাজ আমি বলবো, হ্যাঁ বলো বলো। ওই গাছে একটাও পাখি থাকবে না, কারণ ভয়ে সব পাখি উড়ে যাবে। সাবাস সাবাস, বেশ বুদ্ধির সাথে উত্তর দিয়েছো। আচ্ছা এবার বলো তো, একটা চৌবাচ্চায় 10টা মাছ ছিল, তার মধ্যে 3টে মাছ মরে গেলে কটা মাছ থাকবে? এই 10টাই থাকবে, কারণ মরা হলেও মাছ তো। অসাধারণ অসাধারণ। বাহ, ভালো উত্তর দিচ্ছ তো। আর পুঁটি তুই বলতো, সূর্য আর পৃথিবীর মধ্যে কে কার চারদিকে ঘোরে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কোন দিক থেকে কোন দিকে ঘোরে? কোন দিকে ঘোরে তো জানি না। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ। বাবা দিদি, তুমি তো সব টপার টপ উত্তর দিচ্ছ। হিংসে করো না, হিংসে করো না, তোমার হিংসে আমার আশীর্বাদ। আচ্ছা হিংসার আরেক মানে তো ঈর্ষা, এই ঈর্ষার বানান বলো তো পুঁটির মা। অশ্বই দন্ত স রেফ আকার। হ্যাঁ, আরে না না, ওটা দীর্ঘই আর মূর্ধন্য স রেফ আকার হবে। হ্যাঁ, একদম ঠিক। গোপাল বউ দুরন্ত জবাব দিচ্ছে। আচ্ছা এবার পুঁটির বাবা বলো তো, জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। সঠিক উত্তর। আজকে আমার এই পরীক্ষায় সবাই মোটামুটি ভালোই উত্তর দিয়েছে। এর থেকে প্রমাণিত হচ্ছে আমাদের পণ্ডিত আর আগের মতো ফাঁকিবাজি করেননি। আর হ্যাঁ, আমার গোপালের সমস্ত প্রশ্নের উত্তরের মধ্যে গোপাল বই সব থেকে বেশি উত্তর দিয়েছে, তাই গোপাল বউকেই আমি বিজয়ী ঘোষণা করছি। সাবাস গিন্নি, সাবাস। আমি সগৌরবে এই 200 মোহর গোপাল বউয়ের হাতে তুলে দিলাম। গোপাল রাজসভায় উপহার পাচ্ছে আর গোপাল গিন্নি পাঠশালায়। জয় পরাজয় তো থাকবেই। তোমরা সকলে মন দিয়ে পড়াশুনো করে আমাদের রাজ্যকে শিক্ষিত রাজ্য হিসেবে গড়ে তোলো। নিশ্চয়ই মহারাজ। গোপাল বউ অবশেষে সেরা বুদ্ধিমতী কৃষ্ণনগরের। কৃষ্ণনগরের সেরা বুদ্ধিমান ও সেরা বুদ্ধিমতী এখন এক বাড়ি থেকেই বিরাজ করবে। বাবারে, কত দেরি হয়ে গেল। আজকে মনে হয় মহারাজের কাছ থেকে কথা শুনতেই হবে। বাবা, সবাই তো দেখছি প্রণামী বাক্সে মুঠো মুঠো অর্থ ফেলছে। তাহলে নিশ্চয়ই প্রণামী বাক্সে ভালোই অর্থ জমেছে। ইস, মনটা কেমন যেন আকুপাকু করছে ওই প্রণামী বাক্সটা হাতে পাওয়ার জন্য। কিন্তু কি করে বাক্সটা হাতাবো? কি করি? আচ্ছা, সামনেই তো শিবরাত্রি। মহারাজকে কিছু উল্টো পাল্টা বুঝিয়ে ব্যবস্থা করতে হবে, আর সেই সুযোগেই প্রণামী বাক্সটা আমাকে হাতাতেই হবে। যাই তাড়াতাড়ি রাজবাড়িতে যাই। কি মন্ত্রী, সামনেই তো শিবরাত্রি, তো কিছু ভাবনা চিন্তা করেছো? হ্যাঁ মহারাজ, আমি আজকেই এই বিষয়ে আপনাকে একটা কথা বলবো বলে ভেবেছিলাম।
আপনার সম্মতি থাকলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্মতি দিলাম, বলো কি কথা। কথাটা হচ্ছে মহারাজ, প্রতি বছর শিবরাত্রির দিন আপনি ও মহারানী শিবের মাথায় জল দেওয়ার জন্য ওই বট গাছের নিচে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করেন। কত রোদের মধ্যে আপনাদের প্রহরের পর প্রহর দাঁড়িয়ে থাকতে হয়। তাই ভাবছিলাম যদি এই বছর রাজবাড়িতে একটা শিব পুজোর আয়োজন করা যায় তাহলে কেমন হয় মহারাজ? বাবা বাবা বাবা, এ তো দারুণ কথা বলেছ। সত্যি তো কতক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে পুজো করা সত্যিই কষ্টদায়ক, কিন্তু তাহলে তো একটা অষ্টধাতুর শিব মূর্তি বানাতে হবে আবার, কারণ আমাদের বংশের নিয়ম অনুযায়ী অষ্টধাতুর শিব মূর্তি ছাড়া পুজো হয় না। কিন্তু একটা অষ্টধাতুর শিব মূর্তি তৈরি করা তো অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। আরে মহারাজ, শিব মূর্তি আবার বানাবেন কেন? অষ্টধাতুর শিব মূর্তি তো আমাদের গ্রামেই রয়েছে। আপনি তো বেশ কিছু বছর আগে গ্রামবাসীদের জন্য ওই শিব মূর্তি বানিয়ে দিয়েছিলেন। ওই মূর্তিটাই যদি রাজবাড়িতে বসাই তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না মহারাজ। আপনারাও শান্তিতে পুজো দিতে পারবেন। বাবা বাবা, এটা তো দারুণ একটা বুদ্ধি দিয়েছ মন্ত্রী। মহারাজ, আমি সবসময় ভালো বুদ্ধি দিই। কিন্তু মহারাজ, তাহলে গ্রামের প্রজারা কোথায় পুজো দেবে? ওরা ঠিক ওদের ব্যবস্থা করে নেবে। ওরা কোথায় যাবে সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গোপাল। মহারাজ খুশিতে থাকলে প্রজারাও খুশিতেই থাকবে, এই কথাটা সব সময় মাথায় রাখবে। হ্যাঁ, এই মন্ত্রী বেটার নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই, না হলে শিব মূর্তি নিয়ে আসার জন্য মন্ত্রী এত উতলা হতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই কথাই রইল মন্ত্রী, তুমি ব্যবস্থা করো কেমন? আর শিবরাত্রির আয়োজনও কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি ঠিক সব সামলে নেব। এইবার প্রণামী বাক্স আমার হাতে আসছে, এটা একবারে পাক্কা। হুম 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 হুম। কই গো, বলি কোথায় গেলে? ওই যে আসছেন পাড়া বেরিয়ে। এই যে, তুমি এখানে বসে মুড়ি চিবাচ্ছ? হ্যাঁ চিবোচ্ছি। তা তোমার পাড়া বেড়ানি হলো? হ্যাঁ, ওই পাড়া বেড়াই বলেই তো এত খবর পাই। তা আজকে আবার কি খবর পেলে শুনি? শুনলাম মহারাজ নাকি ওই আমাদের ও খবর পেয়ে গেছো? হ্যাঁ গো, আমরা শিবরাত্রির দিন বাবার মাথায় জল ঢালবো কিভাবে? আচ্ছা, মহারাজ কিভাবে এমন সিদ্ধান্ত নিলেন? প্রজাদের কথা একবারও ভাবলেন না? এই সব হয়েছে ওই মন্ত্রী বেটার জন্য, বুঝলে গিন্নি? ওই মন্ত্রী মহারাজকে এই সব বুঝিয়েছে। তুমি মহারাজকে কিছু বললে না? বলিনি আবার গিন্নি, কিন্তু এখন আমার সব কথাই মহারাজের তেতো মনে হবে। যাই, কাল আবার যাব, বোঝাবো মহারাজকে, দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, দেখো, জয় বাবা, জয় বাবা, দেখো তোমার মাথায় যেন জলটা ঢালতে পারি। হুম।